টিবিএস মার্কেটসের এই সপ্তাহের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, এক বেশ অস্থির সময় যাচ্ছে। বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে। আজকে আমার অতিথি জনাব সাইফুল ইসলাম, ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পরিচালক, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ। সাইফুল ভাই, স্বাগতম। ধন্যবাদ। সাইফুল ভাই, আমরা আগে রিফর্ম নিয়ে আগে বিনিয়োগ সম্মেলন নিয়ে কথা বলি। এই ধরনের আমরা আগে রোড শো করেছি, বিসেক গিয়েছে বিডাকে সাথে নিয়ে, বা আবার দেশেও কিছু প্রোগ্রাম হয়েছে। এইবারের সম্মেলনে আপনি পার্থক্য কি দেখলেন? প্রথম পার্থক্য যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে এখানে আপনার সত্যিকার অর্থে, আমি আশা করছি সত্যিকার অর্থে কিছু বিনিয়োগকারী ছিল যে যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়। আমাদের এখানে মেইন সমস্যাটা হচ্ছে এফডিআই একটা রিসিশন যাচ্ছে বিগত কয়েক দশক ধরে। হ্যাঁ, আমাদের পিআর কান্ট্রি অথবা কম্পারেবল কান্ট্রির যে পরিমাণ এফডিআই আছে তার 10% আমাদের দেশে আসে নাই। তো এইটা তো আমাদের একটা জাতীয় সমস্যা। এফডিআই ছাড়া তো আপনার এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না। আমাদের আরও অনেকগুলি প্যারামিটার এফডিআই এর উপর নির্ভর করে। তো এফডিআই আনার জন্য দেশে আমার মনে হয় বাংলাদেশে অনেক দিন পরে একটা সম্মেলন হলো, বিডা কনফারেন্স, যেটা দেশের বাইরে আগে হয়েছে সেগুলি নিয়ে আর কথা বলতে চাই না, কিন্তু এবারের সম্মেলনটাকে আমি খুব পজিটিভলি দেখি। বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের ব্র্যান্ডিংটা খুব জরুরি ছিল। আপনি জানেন যে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আছেন। ডক্টর ইউনূস সাহেব ইজ এ গ্লোবাল ফিগার। ওনাকে হাইলাইট করা, কী কী রিফর্ম হচ্ছে সেগুলি নিয়ে কথা বলা, বিনিয়োগের কী সুবিধা আছে সেগুলি নিয়ে কথা বলা, এবং বিনিয়োগকারীরা নিজে এসে দেখে গিয়েছে। তো সিইং ইজ বিলিভিং। ওনারা বাংলাদেশে এসছে, বাংলাদেশের লোকজনের সাথে কথা বলছে, রেগুলেটরের সাথে কথা বলছে, গভর্নমেন্টের সাথে কথা বলছে, এবং দে হ্যাভ অলসো সিন the other investors in the forum. এবং যারা সাকসেসফুল স্টোরিজ ওনারা শুনেছে। সো এই ধরনের বিনিয়োগ সম্মেলন আমাদের আরো অনেক বেশি করা উচিত। আমাদের ব্র্যান্ডিং এর দিক থেকে বাংলাদেশ খুব একটা ভালো পজিশন আমরা যেতে পারিনি। তো এই বিনিয়োগ সম্মেলনটা আমি মনে করি যে ইটস এ গুড বিগিনিং, এবং এটা কন্টিনিউ করা উচিত। এবং শুধু যে এই বিডার সম্মেলন হওয়া উচিত তা না, আমি মনে করি যে বিডার সাথে সাথে ধরেন পোর্টফোলিও, ক্যাপিটাল মার্কেট, এসবের সম্মেলন হওয়া উচিত। অনেক আগে একবার হয়েছিল, কিন্তু তারপর থেকে যে দেশের বাইরে যে সম্মেলনগুলো হয়েছে সেখানে আমরা আসলে প্রপার ইনভেস্টার দেখতে পাইনি। তা আমাদের মার্কেটটা, স্টক মার্কেটটা একটু ঠিক করার পরে আমাদের মনে হয় যে আমাদের স্টক মার্কেট একটা ক্যাপিটাল মার্কেট সম্মেলন করা উচিত। বাট আমি অফকোর্স আই হাইলি অ্যাপ্রিসিয়েট হোয়াট বিডা হ্যাভ ডান। আর স্টক মার্কেটে একটা রিফর্ম ইনিশিয়েটিভ চলছে, যেগুলো অনেক পেন্ডিং, লং পেন্ডিং রিফর্ম কাজ শুরু হয়েছে, হয়তো একটু গতি নিয়ে, বা আউটকামগুলো, রিফর্মগুলো শেষ হবে কবে নাগাদ, এগুলো নিয়ে ইনভেস্টরদের মধ্যে প্রশ্ন আছে। আলোচনায় আসছে না, কিন্তু স্টক মার্কেটে খুব দরকারি কিছু পরিবর্তন, যেটা একটা ফর এ রোবাস্ট ফ্রি অ্যান্ড ফেয়ার স্টক মার্কেট। কি আপনি এই ধরনের টপিক যদি একটু তুলে আনেন। থ্যাংক ইউ। আপনাকে প্রথমে বলতে হচ্ছে যে ধরেন আমরা কিন্তু ক্যাপিটাল মার্কেট রিফর্মটা কিন্তু আমরাই চেয়েছি, ডিবিএ, ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন, অ্যাজ সুন অ্যাজ দিস গভর্নমেন্ট অ্যাজিউম দ্য পাওয়ার। আমরা এখনও চাচ্ছি রিফর্ম ছাড়া তো ধরেন আমাদের মার্কেট তো ইজ নট আপ টু দ্য মার্ক, রাইট? আমরা কোনো দিক থেকে কোনো অবস্থানই বসতে পারিনি। তো এই কারণে আমরা বলে আসছি যে রিফর্ম ইজ এ নেসেসিটি। এখন রিফর্ম ইজ অলসো এ কন্টিনিউয়াস প্রসেস। এখন রিফর্ম করার আগে আমার যেটা মনে হয় যে আমাদের আগে বোঝা উচিত আমাদের ন্যারেটিভটা কি, আমরা কী চাচ্ছি, আমরা কী ধরনের স্টক মার্কেট চাচ্ছি, আমরা কী ধরনের ইনভেস্টার চাচ্ছি, আমরা কি করতে চাচ্ছি। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের কোনো আপনার ন্যারেটিভ নেই, আমাদের কোনো দিক নির্দেশনা নেই, আমাদের রোড ম্যাপ নেই, আমরা কোথায় যাব, কি করতে চাচ্ছি। আমাদের প্রথম উচিত যে আমরা লক্ষ্যটা ঠিক করা, যে আমরা এই মার্কেটকে কি দেখতে চাই, কোথায় নিয়ে যেতে চাই, 3 বছর, 5 বছর, 10 বছরের মধ্যে এই মার্কেটের কী সমৃদ্ধি আমরা চাই। তো এই ন্যারেটিভগুলি আগে ঠিক করে, হ্যাঁ, আপনার একটা আইডিওলজি তো থাকতে হবে, কিন্তু কোনো আইডিওলজি ছাড়া, কোনো দিক নির্দেশনা ছাড়া, কোনো রোডম্যাপ ছাড়া আপনার শুধু আইন কানুন যেগুলি আছে সেগুলির একটু চেঞ্জ আনা, এতে খুব বেশি যে আমরা সাকসেসফুল হতে পারবো তা না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের জাতীয় পর্যায়ে ন্যারেটিভ ঠিক করা উচিত যে এই ক্যাপিটাল মার্কেট হ্যাজ নট গ্রোন অ্যাজ উই এক্সপেক্টেড অর অ্যাজ উই ডিজার্ভ। এখন সেটাকে যদি আমরা একটা আমাদের যে কাঙ্ক্ষিত অবস্থানে নিতে চাই, তাহলে উই শুড হ্যাভ এ ন্যাশনাল পলিসি যে আমরা স্টক মার্কেটকে কোথায় নিয়ে যেতে চাই। সেটা হওয়ার সাথে সাথে রিফর্ম, আমি আবারও বলছি, যে কন্টিনিউয়াস প্রসেস,
যেটা শুরু হয়েছে আমরা অবশ্যই উই অ্যাপ্রিসিয়েট, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা শুধুমাত্র আইন কানুনের একটু চেঞ্জের মধ্যে রিফর্মটা চাচ্ছি না, আমরা রিফর্মটা চাচ্ছি আরও অনেক বড় আকারে। যাই হোক, বিদেশি বিনিয়োগ, তারপর যে পোর্টফোলিও বিনিয়োগ, দেশি বিনিয়োগ, আমাদের যারা স্টক মার্কেটে ইনভেস্টর আছেন, তো এমনিতেই সময়টা অস্থির, যে আমাদের নিজস্ব পলিটিক্যাল অ্যাসপেক্টস, এখানকার ল অ্যান্ড অর্ডার, এগুলো নিয়ে ইনভেস্টরদের মধ্যে নানা রকমের শঙ্কা কাজ করছে। ইলেকশন কবে হবে, ইলেকশনে কে জিতবে, এগুলো নিয়ে প্রশ্ন আছে। এর মাঝখানে যোগ হয়েছে আপনার যে ডোনাল্ড ট্রাম্পের যে এই শুল্ক বিশ্বের উপরে আজকে দিচ্ছে, স্টক মার্কেট সারা পৃথিবীতে পড়ে যাচ্ছে, তারপরে আবার এই শুল্ক আপনার 90 দিনের জন্য সে স্থগিত করলো, স্টক মার্কেট আবার বাউন্স ব্যাক করছে। তো আমরা দেখছি যে আমাদের বাজারে কিন্তু আসলে খুব বেশি বাড়ছেও না, পড়ছেও না। তো ওয়াই সো ডাল? প্রথম জিনিস হচ্ছে যে ব্লেসিংস ইন ডিসগাইজ, আমাদের মার্কেটের পরিধি বা ব্যাপ্তি বা সাইজ যেটি বলেন খুবই ছোট, হ্যাঁ, ইন কম্প্যারিজন টু দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ড। তো যার ধরুন আমাদের এখানে সরাসরি এই ধরনের গ্লোবাল ইফেক্টগুলি পড়ে না, বাট তার মানে এই না যে লং রানে পড়বে না। বাট আরেকটা জিনিস আমি বলতে যাচ্ছি যে ধরেন আপনার এই যে ইউএস মার্কেটের ট্যারিফ আলটিমেটলি তো আপনার আমাদের ম্যাক্রো ইকোনমিতে কোনো না কোনো ফর্মে এফেক্ট করবে, যদি এটা সাস্টেইন মানে যেই ট্যারিফটা দেওয়া হয়েছে সেটা যদি কন্টিনিউ করে। কিন্তু গুড থিং ইজ দ্যাট এই ইউএস মার্কেটের থেকে সরাসরি রেভিনিউ আর্ন করে আমাদের মার্কেটের লিস্টেড কোম্পানির পরিমাণ খুবই ইনসিগনিফিক্যান্ট, যার ধরুন আপনি সরাসরি এটা দেখেন নাই, বাট ইন দ্য লং রান হয়তো এটা আমরা দেখতে পাবো যদি এটা ইট কন্টিনিউস আনফর্চুনেটলি। কিন্তু আপনার যেই জিনিসটা বুঝতে হবে যে আমাদের আবারও বলতে হচ্ছে যে মার্কেটটাকে তো আমরা বড় করতে হবে। আমরা ধরেন গ্লোবাল মার্কেটের সাথে নন কোরিলেটেড, এটা মানে ভালো যদি আমি বলি তাহলে এটা ঠিক বলা হবে না। হ্যাঁ, গ্লোবাল মার্কেটের সাথে আপনার একটা কোরিলেশন থাকতে হবে, এবং সেটা থাকতে হলে আমাদের যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে কোম্পানিগুলি আছে সেগুলি লিস্টিং ইজ মাস্ট, যেটা অনেক দিন ধরে বলে আসছে, সেটা হচ্ছে না। আর ইন টোটাল যে ধরেন আমাদের এখানে ফরেন ইনভেস্টর নাই, আমাদের এখানে ফরেন ইনভেস্টর যে পরিমাণ আছে সেটা মানে ইটস অলমোস্ট মানে ইটস এ ভেরি ইনসিগনিফিক্যান্ট নেগলিজেন্স অ্যামাউন্ট। এই ফরেন ইনভেস্টরের পরিমাণটা আমাদেরকে বাড়ানো উচিত এবং বাড়ানোর চেষ্টা করা উচিত, কিন্তু বাড়াতে হলে আমাদের বাজারের গভীরতা বাড়াতে হবে। এই এত ছোট বাজার দিয়ে ইনভেস্টেবল স্টকস এত লিমিটেড যে এখানে ফরেনারদেরকে অ্যাট্রাক্ট করার মতো আমরা ওই পজিশনে যেতে পারছি না। তো এই কারণে মার্কেট বড় করতে হবে, গ্লোবাল ইস্যুর সাথে রিলেটেড এটা সেকেন্ডারি থাকা উচিত। এই দেশের স্বার্থে বা লোকাল বিনিয়োগকারীদের স্বার্থে আমাদের মার্কেটে গভীরতা বাড়ানো উচিত, লিকুইডিটি বাড়ানো উচিত। একটা প্রশ্ন আপনার কাছে, যে 5 আগস্টের পর আমরা দেখেছিলাম যে যেগুলো আপনার ব্লু চিপ স্টক, সেগুলোতে দেশি বিদেশি দুই ধরনের ইনভেস্টরদেরই পজিশন আপনার বেড়েছিল। তো মাঝখানে এই বছরের শুরুর দিকে একজন যে আপনার যে হংকং বেসড যে এশিয়া ফ্রন্টিয়ার ক্যাপিটাল, তাদের একজন অ্যানালিস্ট এসেছিলেন, পোর্টফোলিও ম্যানেজার, তিনি আমাদের বলেছিলেন যে বাংলাদেশ স্টক মার্কেটে তারা গ্রিন শুটস দেখতে পাচ্ছেন। এখন যে পোর্টফোলিও ইনভেস্টরদের ফরেন, তাদের আগ্রহ কতটা বাংলাদেশ নিয়ে? বাংলাদেশ নিয়ে আগ্রহ আছে, আপনার তো নিজেই জানেন যে আপনার রুচি শর্মার কথা বললেন, যে আপনার দুইটা জিনিস, একটা হচ্ছে যে এই গভর্নমেন্ট আসার পরে যে আপনার ভলিউমে যেই ইনক্রিজটা দেখতে পেরেছিলাম বা বাজারে ধরেন ইন্ডেক্সের যেই গতিটা বেড়েছিল, সেটার মূল কারণ ছিল যে বাজারে তখন মানে সিভিয়ারলি আন্ডারভ্যালুড ছিল কিছু স্টক, ব্লু চিপ স্টকস। তো সেখানে ফরেনার্স দে টুক ইন্টারেস্ট বিকজ অফ দ্য চেঞ্জ ইন গভর্নমেন্ট অ্যান্ড অলসো দ্য লোকাল ইনভেস্টার্স। কিন্তু আপনি জানেন যে খুব বেশি স্টক যেহেতু আমাদের নাই, ইনভেস্টেবল স্টক নাই, ব্লু চিপস কোম্পানি খুব বেশি পরিমাণ নাই, আপনার কয়েকদিন ট্রেড হওয়ার পরে আপনার ধরেন আমি যেটা বলি আন্ডার ভ্যালুড, সেটা ওভার ভ্যালুড হতে খুব বেশি সময় নেয় না, এবং সেটাই আমরা দেখেছি। তারপরে আপনার একটা কারেকশান আসছে। এই কারণে আমি বারবার বলি যে মার্কেটটা আমাদেরকে অনেক বড় করতে হবে। আর যেটা বলেন যে ফরেনার ইন্টারেস্ট, আপনি বিডা সম্মেলনে দেখেছেন, হ্যাঁ, সো দ্য ফরেনার্স হ্যাভ ইন্টারেস্ট, দ্য ইন্টারন্যাশনাল ইনভেস্টার্স আর অ্যাকচুয়ালি আইং অন আর মার্কেট, বাট দ্য ইস্যু ইজ যে আমাদের কাজগুলি ঠিক করতে হবে, যে আমরা যদি ফরেন ইনভেস্টর আনতে চাই, ওরা কি চাচ্ছে তাদেরকে ক্যাটার করার জন্য তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এবং স্টক মার্কেটে যদি কথা বলেন, ধরেন আপনার বিডার সম্মেলনের পরে এটা মোটামুটি বোঝা গেছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে যে সমস্যাগুলি সেগুলি যদি অ্যাড্রেস করা হয়, পলিটিক্যাল একটা স্টেবিলিটি আসে, ফরেন ইনভেস্টার আসবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। ঠিক সেম আপনার ক্যাপিটাল মার্কেটে বা স্টক মার্কেটে যদি আমরা ফরেন ইনভেস্টর আনতে চাই,
এখানে তাদের যে ইস্যুগুলি নাম্বার 1 হচ্ছে ট্রান্সপারেন্সি, কর্পোরেট গভর্নেন্স, আমাদেরকে মানে কোম্পানির কর্পোরেট গভর্নেন্সটা অনেক বেশি ডেভেলপ করতে হবে। এই ইস্যুগুলি যদি আমরা অ্যাড্রেস করি তাহলে আপনার, এবং অফকোর্স মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে নাম্বার অফ স্টকস বাড়াতে হবে, অবশ্যই ফরেনাররা আসবে। এবং আপনার জিও সিন, আমি তো আপনার কাছে কয়েকটা ফরেন ইনভেস্টর রেফার করেছি, দে হ্যাভ টেকেন ইন্টারেস্ট বাট দে আর ওয়েটিং ফর দ্য রাইট মোমেন্ট, দে উড লাইক টু সি দ্য মার্কেট ক্রস। তো এই মেইনওয়াইল যে আমাদের দেশে যারা পোর্টফোলিও ইনভেস্টর, তাদের এই অস্থির সময়ে ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি, আপনি নিজে একজন প্রুডেন্ট ইনভেস্টর, খুব ধৈর্যশীল ইনভেস্টর, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে এই যে এই বছরটাতে? আমার পরামর্শ সবসময় একটাই পরামর্শ, আপনি কোথায় ইনভেস্ট করছেন সেটা আপনি দেখেন। সো ইয়োর মানি, ইউ আর রেসপন্সিবল, ইউ ওন ইয়োর মানি এবং ইউ ওন ইয়োর ডিসিশন। তা আপনি ধরেন উইমের উপর কোনো ইনভেস্ট করবেন না, ইরিউমের উপর করবেন না। যখনই আপনি ইনভেস্ট করবেন কাইন্ডলি আপনি জেনে শুনে ইনভেস্ট করেন। যদি আপনি মনে করেন যে আপনার সময় নেই, অথবা আপনার ধরেন মানে ইউ ডু নট হ্যাভ অ্যাডিকুয়েট নলেজ যে পুরোটা আপনি অ্যানালাইসিস করা, ইউ গো টু দ্য প্রফেশনালস। আপনি অ্যাসেট ম্যানেজারের কাছে যান, আপনি ব্রোকার কাছে যান, আপনি আদার প্রফেশনাল কাছে যান, বাট জেনে ইনভেস্ট করেন। প্লিজ ডু নট পুট ইউর মানি ইন এ কোম্পানি অর ইন এ স্টক উইদাউট এনি নলেজ অ্যাবাউট দ্য কোম্পানি। এখন এপ্রিল চলছে, আগামী এপ্রিলে আপনার 1 বছর পরে আমাদের যে সামষ্টিক অর্থনৈতিক যে প্যারামিটারগুলো আছে, আপনার এক্সপেকটেশন যে ইউ কাম থ্রু, আপনার যে সবসময় ভালো ভালো রিসার্চের ইয়েতে থাকেন সবসময়, যে নিজেও রিসার্চ করেন প্রচুর, 1 বছর পরে আমাদের যে ম্যাক্রো প্যারামিটার্সগুলো কি এখনকার যে অবস্থা তার চাইতে ভালো থাকবে না ফ্ল্যাট থাকবে আর ডিটেরিয়েট? আপনার গ্লোবাল আনসার্টেনিটিটা তো প্রেডিক্ট করা খুব মুশকিল। যেমন ট্যারিফ আর সামথিং দ্যাট উই নেভার থট অফ। এই ধরনের ইস্যু যদি না আসে, আমাদের কন্টিনিউয়াস একটা গ্রোথ থাকবে ম্যাক্রোতে। আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম যে আপনার যে অবস্থায় চলে গিয়েছিল সেখান থেকে আমরা মোটামুটি উই আর অন দ্য রাইট ট্রেন অ্যান্ড রাইট ট্র্যাক। ফাইন্যান্সিয়াল সিস্টেম অ্যাজ ফার এজ দ্য ব্যাঙ্কিং সিস্টেম ইজ কনসার্ন, আই এম 100% শিওর ইনশাল্লাহ উইল সি গুড দেন ব্যাড। এবং আমরা এই কন্টিনিউয়াস ট্রেন্ডটা যদি থাকে, ইন নেক্সট 1 year time you will see much better situation in the financial system, guaranteed. In the macro situation also, when it is always correlated, macro তো আমরা we are very much on the right track. So I am very hopeful যে আগামী 1 বছরের মধ্যে আমাদের গত বহুদিনের যে সমস্যাগুলি ছিল সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি, অনেকখানি চলে আসছি, এবং আপনি একটা পর্যায়ে যে আপনি গ্রোথ দেখবেন। বাট দ্য গুড থিং ইজ দ্যাট ইন দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম দ্য ব্লিডিং হ্যাজ বিন স্টপড। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা দেখা যাচ্ছে যে রিজার্ভ থেকে শুরু করে আপনার যে এই যে আপনার ফেয়ার প্র্যাকটিসের মধ্য দিয়ে গেলে শাকসবজির দাম, পেঁয়াজের দাম, এইগুলোর মধ্যেও এইসবের একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে প্রাইভেট সেক্টরের গ্রোথটা হচ্ছে না, প্রাইভেট সেক্টরে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে না। সেটা আমরা যদি একটু ইমপ্রুভ করতে পারি, এবং সেটার ইমপ্রুভমেন্টের সাথে তো আপনার জানেন যে ইনফ্রাস্ট্রাকচার ইজ ডিরেক্টলি কোরিলেটেড, ওই জায়গাটা যদি আমরা একটু উন্নতি করতে পারি, আপনি উইদিন এ ইয়ার আপনি ইউ উইল সি এ মাচ বেটার সিচুয়েশন। এবার আমাদের সেই $1 মিলিয়ন কোশ্চেনে যে ভালো ভালো শেয়ার কিনে অনেক দিন ধরেই অনেক মানুষ বসে আছেন, তারা একটু মানে কি বলে যে বিরক্ত যে আপনার র্যালি আসছে না মার্কেটে। এই সেই যে এক্সপেক্টেড র্যালি একটা, এইটা কবে আপনি এক্সপেক্ট করছেন? এটা মানে ধরেন র্যালি জিনিসটার প্রতি যে আমি খুব বেশি ইনক্লাইন্ড সেটা না। র্যালি আসার চেয়ে বড় জিনিস হচ্ছে কি আপনি যে ইনভেস্টমেন্টটা করেছেন সেই ইনভেস্টমেন্টটা নাম্বার 1 প্রোটেক্টেড কিনা, সেকেন্ড হচ্ছে যে আপনার এক্সপেক্টেড রিটার্ন আপনি পাচ্ছেন কিনা। স্টক মার্কেটে এই দুইটা হচ্ছে বড় জিনিস। র্যালি ইজ অলওয়েজ এ মোমেন্টাম ইস্যু। র্যালি যদি আসে র্যালি চলে যাবে, কিন্তু সেটার জন্য ধরেন র্যালি আসবে চিন্তা করে ইনভেস্টমেন্ট করাটা ইজ নট দ্য রাইট ডিসিশন। আই উড রাদার সে যে আপনার ইনভেস্টমেন্টটা আপনি এমন জায়গায় করেন ওয়ার ইউর ইনভেস্টমেন্ট উইল বি 100% প্রোটেক্টেড, মানে আপনি ভালো শেয়ার ইনভেস্ট করেছেন অ্যান্ড ইউ উইল হ্যাভ এ রিজনেবল রিটার্ন। এই দুটোর দিকে আমার মনে হয় আমাদের সবার না। তারপরেও যদি ধরেন যে আমার একটা ভালো শেয়ার, আমি ডিভিডেন্ড ইল্ড পাচ্ছি 6% 7%, যদি মার্কেট বাড়ে, আমার ক্যাপিটাল গেইনের কথা বলছেন, আমরা সবাই ক্যাপিটাল গেইনের জন্য ইনভেস্ট করি, কিন্তু ধরেন এক্সপেক্টেড র্যালি যদি আমি বলি, র্যালি আসার মতো মোমেন্টাম, মানে র্যালি আসে যদি একটা হিউজ ইকোনমিক বুস্ট আপ হয়,
বাট একটা লম্বা সময় ধরে আমরা অনেক দিন ভালো অবস্থায় ছিলাম, তারপরে এটা একটা রেজাল্ট হিসেবে একটা শর্ট র্যালি আসতে পারে। কিন্তু একদম ইমিডিয়েট ফিউচারে একটা র্যালি চলে আসবে, এটা যদি আমরা মনে করি মে নট বি দ্য মানে ওয়াইজ ডিসিশন টু ইনভেস্ট। আমার মনে হয় যে উই হ্যাভ টু ওয়েট বিট অফ টাইম। 100 কোটি টাকা একটা ফ্রেশ ফান্ড দিস উইক আপনি নেক্সট 2 ইয়ার্সের জন্য যদি পান, তো এটা আপনি আসলে কিভাবে ইউটিলাইজ করবেন অ্যাসেট ক্লাস সহ অ্যালোকেশন? না, এখন ধরেন অ্যাসেট ক্লাসের মধ্যে তো সবচেয়ে বড় জিনিস সমস্যা বা সুবিধা যেটাই বলেন সেটা হয়ে যাচ্ছে আপনার টি বন্ড এবং টি বিলের যে ইন্টারেস্ট রেট, ইট ইজ স্টিল ভেরি হাই, 10% প্লাস, 11% প্লাস। তো সেখানে আপনার ধরেন অ্যালোকেশন তো যাচ্ছে, পোর্টফোলিও ম্যানেজার যারা আপনি যদি দেখেন প্রচুর অ্যালোকেশন যাচ্ছে। সেটার সাথে সাথে আপনার দের আর সাম স্টকস যারা ধরেন আমি মনে করি যে ইন টার্মস অফ রিটার্ন আন্ডার ভ্যালুড, সেখানে আপনি নিশ্চিন্তভাবে দিতে পারেন। আর কয়েকটা সেক্টর আপনার কন্টিনিউয়াসলি গ্রো করবে, একটা তো অবশ্যই ফার্মাসিউটিক্যাল সেক্টর, দি আদার সেক্টর ইজ আই উড সে দ্য ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছু স্টক আপনার মানে ইউ আর ইন সেফ পজিশন, কারণ ফাইন্যান্সিয়াল রিফর্ম তো হচ্ছে। হ্যাঁ, আর এছাড়াও আপনার দেয়ার আর স্টকস যেখানে আপনি ইনভেস্ট করতে পারেন মানে ভ্যালু ওয়াইজ। আর তাছাড়া আমি যেটা বললাম যে আপনার টি বন্ড, টি বিল আছে আপাতত। কত পার্সেন্ট আপনি ফিক্সড ইনকামে রাখবেন, কত পার্সেন্ট আপনি ইকুইটি এই মুহূর্তে যদি এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আই উড সে 50-50। 50-50, যেটা 6 মাস আগে কত ছিল আপনার? 6 মাস আগে আপনার অবশ্যই আনসার্টিনিটি অনেক বেশি ছিল, যার জন্য তখন আমরা এবং আমাদের টি বন্ড, টি বিলের ইন্টারেস্ট রেট ওয়াজ অলমোস্ট 12, তখন আমাদের ওয়েটেজ অবশ্যই আপনার ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে বেশি ছিল। বাট এখন গ্র্যাজুয়ালি এটা কমে আসছে এবং কমে আসবে আশা করা যায়। আগামী এপ্রিলে 1 বছর পরে এটা অ্যালোকেশনটা কি রেশিওতে হবে আপনার? এটা ধরেন এটা মানে প্রজেক্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট, ইটস এ ভেরি চেঞ্জিং সিচুয়েশন সিনারিও। আমার মনে হয় যে আপনার এভরি মান্থেই ইউ হ্যাভ টু লুক ব্যাক হোয়াট ইউ হ্যাভ ইনভেস্টেড, ওয়ের ইউ হ্যাভ ইনভেস্টেড অ্যান্ড দ্য কারেন্ট সিচুয়েশন। এটা একটা কন্টিনিউয়াস বেসিসে আপনাকে ইভ্যালুয়েট করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। ইন অ্যাডভান্স করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, দেয়ার আর টু মেনি আনসার্টেনিটিজ লোকালি অ্যান্ড গ্লোবালি। বাজেট আসছে শেয়ার বাজারের জন্য আরেকটি আনসার্টেনিটির। বাজেটে আনসার্টেনিটি আমরা দেখছি না, বাজেট মোটামুটি একটা প্রজেক্টেড, কারণ আমাদের মধ্যে প্রচুর ডায়ালগ হয়েছে বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড এনবিআর অ্যান্ড দ্য স্টক মার্কেট। তো সেখানে আমরা মোটামুটি ধারণা করতে পারি যে কী আসবে, বিশাল কোনো চেঞ্জ আসবে না। আমরা মোটামুটি কিছু জিনিস বলেছি, ওনারা কনসিডার করছে, যে সেখানে বাজেটে খুব বেশি স্টক মার্কেট ইমপ্যাক্ট হবে আমি আশা করি না, আর যদি হয় সেটা পজিটিভলি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দর্শক মণ্ডলীয় ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা জনাব সাইফুল ইসলামের কাছ থেকে শুনছিলাম তার মার্কেট এক্সপেকটেশন, মেনলি রিফর্ম, আমাদের যে এফডিআই রিকোয়ারমেন্ট অ্যান্ড এফডিআই এর জন্য আমরা আমাদের যে সমস্ত ইনিশিয়েটিভস দেখা যাচ্ছে, তার পাশাপাশি তিনি বলছিলেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বিদেশিদের কাছ থেকে এটি বাড়াতে হলে আমাদের যে চলমান রিফর্ম, বাজারের গভীরতা বাড়ানো, এগুলো নিয়ে কথা হচ্ছিল। তিনি একটা কথা বলছিলেন যে আসলে প্রজেক্ট করাটা আসলে একটু পরিস্থিতিটাই এরকম, তো এর মধ্যে ভ্যালু ওয়াইজ নিরাপদ বিনিয়োগ কোথায় বিনিয়োগ করছেন সেটি আগে ভালো মতো খেয়াল করা। আর মার্কেট ইজ সবসময় যে ভলাটিলিটি থাকে সেটি আমাদের দেশে তুলনামূলক কম থাকাতে এটি একদিক থেকে ভালো। তিনি ফিক্সড ইনকাম অ্যান্ড ভালো ইকুইটির মাঝখানে 50-50 অ্যালোকেশনের পক্ষে এই মুহূর্তে। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।